গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিমল মিত্রের লেখা নীল নেশা। রায় সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের শ্বশুরও রায় সাহেব জেডি ব্যানার্জি। শ্বশুর জামাই দুজনেই রায় সাহেব। এমন যোগাযোগ সচরাচর দেখা যায় না, কিন্তু জামাই শ্বশুর দুজনের বহু দুর্ভাগ্যের ফলেই বুঝি এমন ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল পাটনায়। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় তখন পাটনা সেক্রেটারিয়েটের সামান্য একজন সুপারভাইজার থেকে পদোন্নতি পেয়ে সুপারিনটেন্ডেন্ট। শহরে এবং অফিসে বেশ প্রতিপত্তি তার। সামনের সব কটা উন্নতির ধাপ চোখের সামনে জ্বলজ্বল করছে। একটি মাত্র ছেলে, রূপসী স্ত্রী, আর একটি সুন্দর অট্টালিকার মালিক। ব্যাংকে টাকায়, স্বাস্থ্যের জৌলুসে, প্রতিপত্তির প্রসারে মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের বৃহস্পতি তখন তুঙ্গেই বলতে হবে। সেই সময়, সেই 14 বছর আগে চাকরি খুইয়ে রায়সাহেব জেডি ব্যানার্জি মেয়ের কাছে এলেন। সঙ্গে আরও 3টি অবিবাহিতা মেয়ে, জটি, লটি আর রুবি। জটি, লটি আর রুবিকে নিয়ে মিলির বাড়িতে এলেন। মিলি বড় মেয়ে। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় স্টেশনে গিয়েছিলেন মিলিকে নিয়ে। শ্বশুরকে চিনতেন, রাশভারী শৌখিন সাহেবী মেজাজের লোক। সস্ত্রীক রিসিভ করতে না গেলে কি ভাববেন তিনি? শীতকাল সেটা। তার পেটেন্ট স্যুট সাহেব বাড়ির অভিজ্ঞ টেলারের তৈরি। হাতে স্টিক, বাটন হলে বুকে, মাথার ফেল্ট হ্যাট বাঁকানো, মুখে লম্বা চুরুট। চায়ের টেবিলে মিলি বললে, তুমি তাহলে চাকরি ছেড়ে দিলে বাবা? সেই সময় 14 বছর আগে চাকরি ছেড়ে দেওয়া চারটিখানি কথা নয়। বিশেষ করে জটি, লটি, রুবির তখনও বিয়ে দিতে হবে। সারা জীবন মোটা মাইনে পেয়েছেন আর দুহাতে খরচ করেছেন। না করেছেন একটা বাড়ি, না জমিয়েছেন টাকা, কেবল লাঞ্চ, পার্টি আর স্যুট। মিলির কথার উত্তরে বললেন, চাকরি আর করব না রে মিলি। তাহলে? কথাটা বলতে গিয়ে বড় মেয়ের গলা যেন আটকে গেল। বাহ, তা তোরা আছিস কি করতে? বলে হাসতে হাসতে চুরুট ধরালেন একটা। তারপর বললেন, আমি বুড়ো বাপ সারা জীবন চাকরি করি, এটাই তুই চাস নাকি? কথাটা বলে মিলি, জটি, লটি, রুবি শেষ পর্যন্ত জামাই মৃত্যুঞ্জয়ের মুখের উপর চোখ বুললেন। কিন্তু কেউ হাসলে না দেখে নিজেই হো হো শব্দে হেসে উঠলেন। তারপর চায়ে চুমুক দিয়েই বললেন, এ কি চারে মিলি? কত করে পাউন্ড? ফ্লেভার নেই তো তেমন? আর চোখের স্বামীর দিকে চেয়ে মিলি কুণ্ঠিত হয়ে বললে, কেন বাবা, এ তো দামি চা। তা হোক গে দামি, আমার জিভে এ চা চলবে না। ঘাড় নাড়তে লাগলেন রায় সাহেব জেডি ব্যানার্জি, সদ্য কলকাতা ফেরত। পাটনার পাড়া গিয়ে মেয়ে জামাইকে ফ্যাশন শেখাবার অধিকার তার আছে বই কি। আর এই কাপ ডিশও চলবে না। আর কিছু না হোক, চাটা বাপু আমাকে দিয়ে পছন্দ করিয়ে কিনো। চাটাই যদি পছন্দ মতো না খেলুম, তাহলে বেঁচে থেকে লাভ কি? কিন্তু দেখা গেল রায় সাহেব জেডি ব্যানার্জির কিছু পছন্দ হওয়াই ভারী শক্ত। লুঙ্গি দিয়ে কখনো জানলা দরজার পর্দা হয়? মৃত্যুঞ্জয়ের দেখছি সবই পাটনাই টেস্ট। বাড়ি করেছ, কিন্তু ডাইনিং হলের স্ট্যান্ডার্ড সাইজই জানো না। ড্রয়িং রুমে জর্জ দ্য ফিফথের ছবি রেখেছ, কিন্তু কুইন মেরির ছবিটা পাশে নেই। ইংরেজদের চরিত্রে এটে পাবে না। এই সেন্স অব প্রপোর্শনের অভাব। আহা, তোমাদের কিচেনের পজিশনটাই ঠিক হয়নি। কিচেন হবে নর্থ ইস্ট কর্নারে। মৃত্যুঞ্জয়ের দেখছি সুপারিনটেন্ডেন্ট হলে কি হবে? পরদিন থেকে রায় সাহেব জেডি ব্যানার্জি সংস্কারে লেগে গেলেন। জটি, লটি আর রুবি আদেশ পালন করে। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের বাড়ির সামনের গেটে ট্যাবলেট লাগানো হল। পালিশ করা সেগুন কাঠের বোর্ডের উপর রায় সাহেব জেডি ব্যানার্জি লেখা। বিকেলবেলা ড্রেসিং গাউন পরে একবার বাগানে দাঁড়িয়ে দেখে এলেন। তারপর নিজের চুরুটের আর চায়ের ব্র্যান্ড লিখে চাকরকে বাজারে পাঠানো হল। নতুন নেটের পর্দা এলো দরজা জানলার জন্যে। মৃত্যুঞ্জয়ের সঙ্গে থেকে থেকে মিলিটারও টেস্ট খারাপ হয়ে গেছে। মিলির টেস্ট মৃত্যুঞ্জয়ের টেস্ট বদলাবার চেষ্টায় লেগে পড়লেন জীবন পণ করে
রায় সাহেব জেডি ব্যানার্জি, প্রথম দিনটি থেকেই। মিলি বললে, ওপরের দক্ষিণ ঘরটাতেই তোমার থাকবার ব্যবস্থা হলো বাবা। বাড়ির শ্রেষ্ঠ ঘর সেটা। ঘরখানা গোছানো হলো, রায় সাহেবের পছন্দ মতোই গোছানো হলো। শোবার খাটের পাশে হোয়াট নট, চিঠি লেখবার টেবিল একটা জানলার দিকে মুখ করে, একটা ট্রিপয়, আর খাটের দিকে মুখ করে বসানো ড্রেসিং আলমারি। রায় সাহেব বললেন, লর্ড কিচনারের বেডরুম এরকম সিম্পল ছিল। তখন কি মিলি জানত? না মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানতেন? কেউ জানত না। জটি লটি রুবিও জানত না যে 14 বছর রায় সাহেব এই বাড়িতে থাকবেন। শুধু থাকা নয়, সদম্ভে সগৌরবে মাথা উঁচু করে থাকবেন। দেশি ইংরেজি একখানা দৈনিক পত্রিকা আসত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের বাড়িতে। তিনি বাতিল করে দিলেন। 20 বছর হোয়াইটম্যানের সহসম্পাদকের চাকরি করে এসেছেন, ওইটাই চাই। হোয়াইটম্যান আসতে লাগলো পরদিন থেকে। চায়ের টেবিলে পরোটা বা অমনি কিছু একটা হতো। রায় সাহেব জেডি ব্যানার্জি আপত্তি করলেন, তোদের এইটে ভারী খারাপ সিস্টেম মিলি। টেবিলে খাবি, অথচ লুচি পরোটা। 2-3 টাকা বেশি পড়ে বটে, কিন্তু বেকারিতে বলে রাখলেই রোজ সকালে কেক বা পেস্ট্রি দিয়ে যায়। কোনো হাঙ্গামা নেই, কত পরিশ্রম বাঁচে। পরদিন থেকে তাই হলো। বাথরুমটা সাজানো হলো নতুন করে। বিলিতি টুথপেস্ট, বুরুশ, হেয়ার অয়েল, সাবান, বাজারের শ্রেষ্ঠ জিনিস সব। টেবিলে উঠল বিলিতি লেটার প্যাড। মিলির বাবা মৃত্যুঞ্জয়ের শ্বশুর, রায় সাহেব শ্বশুর, শৌখিন ইংরেজি জানা পাকা সাহেব শ্বশুর। খাতিরের কোনো ত্রুটি রাখলেন না জামাই। সেক্রেটারিয়েটের বন্ধুবান্ধব আসে বাড়িতে। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আলাপ করিয়ে দেন, ইনি আমার শ্বশুর, রায় সাহেব জেডি ব্যানার্জি। চুরুটটা মুখে লাগিয়েই রায় সাহেব জেডি ব্যানার্জি মাথা নাড়েন। ভোরবেলা শার্টের গলায় টাই থাকে না, কেমন যেন খালিগা মনে হয় তার। বলেন, মেজর উইন্সফোর্ড যেবার বেঙ্গল গভর্নরের মিলিটারি সেক্রেটারি, সেইবার আমি রায় সাহেব হলুম। কিন্তু এখন রায় সাহেবিটাও ছ্যাঁ হয়ে পড়েছে। রামা, শ্যামা, ডিক, হ্যারি সবাই পাচ্ছে। কোনো ইজ্জত আর রইল না আমাদের। তারপরেই প্রশ্নকর্তা যদি প্রশ্ন করেন তো ভালোই, না হলে নিজের রায় সাহেব হওয়ার ইতিহাসটা নিজেকেই বলতে হয়। হোয়াইটম্যানে আমার লিডার পড়েই তো প্রথম মেজর উইন্সফোর্ড চমকে যায়। খাস বিলিতি বাচ্চা কিনা, গুণের কদর করতে জানে। তারপর যখন শুনলে লিখেছে একজন বাঙালি, আরও অবাক। একদিন নেমন্তন্ন করলে ডিনারে। বললে, বাঙালির মধ্যেও যে জিনিয়াস জন্মায়, এটা তোমাকে দেখবার আগে কল্পনাও করতে পারিনি মিস্টার ব্যানার্জি। ওয়েল, আমি তখন শুধু মিস্টারই ছিলাম কি না। তারপরে যদি প্রশ্নকর্তা আগ্রহ না দেখান, তখন নিজেকেই বলতে হয়। আশ্চর্য হয়ে গেলেন মেজর যখন শুনলেন আমি একটা রায় সাহেবিও পাইনি। বললেন, ওয়েল, এটা দেখি আমারই কর্তব্য, দেখি আমি কি করতে পারি। প্রশ্নকর্তা যদি প্রশ্ন করেন, তারপর রায় সাহেব জেডি ব্যানার্জি সেই প্রশ্নের উত্তর দেবেন না। চুরুটটাকে দাঁতে চেপে রেখে সেইখানে বসেই বহুদিন আগে শেখা মেজর উইন্সফোর্থের সুরের অনুকরণ করে চিৎকার করবেন, মহারাজ, চা। আগে হাতে করে চায়ের কাপ দেয়া হতো। রায় সাহেব আসার পর ট্রের বন্দোবস্ত হয়েছে। বিকেলবেলা একটা পর্ব আছে রায় সাহেবের। সামান্য পর্ব নয়, ঝাড়া ঘণ্টাখানেক লাগে। তখন বেরোয় আলমারি থেকে নিভাজ স্যুটগুলো। একটা একটা করে মিলি কিংবা জটি, লটি, রুবি যে কেউ নামিয়ে দেয়। যেটা কাল পড়েছেন সেটা আজ পড়তে নেই। সবগুলো বিছানার উপর পরপর বিছিয়ে দিতে হবে। রায় সাহেব জেডি ব্যানার্জি তার মধ্য থেকে একটা সেট বেছে নেবেন। কোনোদিন ওয়ালনাটের স্টিক, কোনোদিন অ্যাশ কাঠের। স্যুটের সঙ্গে যেন ম্যাচ করে। মাথায় লাইট নেভি ব্লু ফেল্ট হ্যাট আর ঝকঝকে চকচকে দাঁতে কামড়ানো চুরুট। পায়ে পেটেন্ট লেদার শু। হাতের 5টা আঙুলের মতন ওই চুরুটটা ছিল তার শরীরের সঙ্গে একাত্ম। বাথরুমে যাবার সময়ও মুখে থাকত চুরুট। মিলির মনে পড়ে না বাবাকে কখনো চুরুট ছাড়া দেখেছে। কোথাকার কোন লর্ড সেলসবারি নাকি মারা যাবার পর হিসেব করে দেখা হয়েছিল, জীবনে যত চুরুট তিনি খেয়েছেন তার জোড়া দিলে
6 মাইল লম্বা হয়। তাছাড়া চুরুট খেলে আত্মবিশ্বাস বাড়ে। সেই লর্ড স্যালসবারি বলেছিলেন, ইতিহাসে কোনো চুরুটখুরের আত্মহত্যার রেকর্ড নেই। রায় সাহেব জেডি ব্যানার্জি বলতেন, চুরুট খেতে শেখান আমাকে মিস্টার অকিনলেক। এদিকে তো পণ্ডিত লোক, ইংরেজির মাস্টার, ইংরেজি ভাষাটা গুলে খেয়েছিলেন। ওদিকে চুরুট খান আমার মতো। তার কাছেই তো এই ইংরেজি বিদ্যেটা আর চুরুট খাওয়ার হাতে খড়ি আমার। স্যুট পরে ছড়িটি ফেলতে ফেলতে যারা পাটনার রাস্তায় রায় সাহেব জেডি ব্যানার্জিকে হাঁটতে দেখেছে তারা জানে সেই মন্থর অথচ দ্রুত চালের মুভমেন্ট, প্রতি পদে সেই ইলাস্টিক স্টেপ। দেখেই মনে হবে যেন বিরাট গাড়ি, বিরাট বাড়ি সবই আছে। সমাজে সংসারে যেন সুউচ্চ প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত, শুধু স্বাস্থ্যের খাতিরে একটু পদচারণা করতে বেরিয়েছেন। 1 মাস পরেই হতাশার সুর বেজে উঠল। না রে মিলি, যা দেখলুম তোরা পাটনায় কি সুখেই আছিস, এতদিনের মধ্যে একটা ভদ্রলোক নজরে পড়ল না। পেস্ট্রির ডিশটা বাবার দিকে এগিয়ে দিয়ে চা ঢালতে ঢালতে মিলি বললে, কেন বাবা, ওই তো ইয়েরা রয়েছেন, হরসিংপুরের জমিদার জানকবাবুরা, সবকটা ভাই বিয়ে পাস। তারপর মুন্সেফ রঘুবীর প্রসাদ বিলেত ফেরত। তারপর নিউ পাটনার ইম্পিরিয়াল ব্যাংকের এজেন্ট বাবুল মিত্তির MA, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রণধীর চৌহান। আরে ছি ছি, ওদের তুই বলিস ভদ্রলোক? চায়ের কাপটা ঠোঁটে তুলতে গিয়ে একটা শ্রাগ করলেন রায় সাহেব জেডি ব্যানার্জি। কেউ ইংরেজির জানে না, হোয়াইটম্যান পড়ে না, আবার পলিটিক্স নিয়ে তর্ক করতে আসে। ইংরেজি জানা লোক গোটা ভারতবর্ষেই তো আছে মাত্র 2.5টে। একটা তোদের গান্ধী, একটা টেগোর, আর আধখানা যে কে তার বলা হল না। হঠাৎ যেন স্বগতোক্তির সুরেই রায় সাহেব বললেন, ইংরেজিটা কি এত সহজ রে? তা যদি হতো, এই দেখ না, আজকের হোয়াইটম্যানেই তো 4টি ইংরেজির ভুল ধরেছি। ইংরেজি ভাষাটাই জানতেন রায় সাহেব জেডি ব্যানার্জি। একদিন নিজেই বলেছেন কেমন করে শিখলেন বিদ্যেটা। ওটা বড় অদ্ভুত ভাষা নাকি। ভাবতে হয়, পড়তে হয়, লিখতে হয়, স্বপ্ন দেখতে হয়, অনেকের আবার তাতেও হয় না। ওটা অনেকটা কবি হওয়ার মতো। সবাই কি চেষ্টা করলেই কবি হতে পারে? তেমনি সবাই চেষ্টা করলেও ইংরেজিটা শিখতে পারে না। ওটা একটা ভগবান দত্ত ক্ষমতা। না হলে তো রামা, শ্যামা, টম, ডিক, হ্যারি সবাই শিখে ফেলে বসে থাকত। ইংরেজিটা কি অত সহজ রে? কথাগুলো অনেকটা ধমকের মতোই। না জেনে মিলি তার বাবাকে অন্য সকলের সঙ্গে সমান পর্যায়ে নামিয়ে ফেলেছে। কিন্তু বড় শিশুর মতো সরল মন রায় সাহেব জেডি ব্যানার্জির। কিচ্ছু মনে রাখেন না। বোধহয় প্রায়শ্চিত্ত স্বরূপ পরের দিন মিলি নিজে বাজারে গিয়ে বাবার পছন্দ করা চুরুট আরেক বাক্স আনিয়ে দিলে। কিন্তু হোয়াইটম্যানের 20 বছরের চাকরিটা যাওয়ার পেছনে একটা ইতিহাস আছে। যার ধ্যান জ্ঞান স্বপ্নই হল ইংরেজি, ইংরেজির ভুল তিনি সইবেন কি করে? ভুল দেখলে সইতে পারতেন না, তা সে স্বয়ং এডিটরেরই হোক আর নিজেরই হোক। একবার নিজেরই একটা ভুল ধরা পড়ল। সে কি আত্মগ্লানি! ছাপার অক্ষরেও বেরিয়েও গেল সেটা। সাধারণ পাঠকেরা কেউই ধরতে পারলেন না বটে, এডিটরও পারেনি। কিন্তু যেটা ভুল সেটা তো ভুলই। কেউ ধরতে পারুক আর না পারুক, নিজেকে তিনি ক্ষমা করবেন কি করে? নিজের কাছে কি কৈফিয়ত দেবেন? গল্প হচ্ছিল ডিনার খেতে খেতে। জটি, লটি, রুবি আর মিলি, আর ওদিকে মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, পাটনা সেক্রেটারিয়েটের সুপারিনটেন্ডেন্ট। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বললেন, তারপর? মিলিও চচ্চড়ির ডাঁটা চিবানো থামিয়ে বললে, তারপর কি করলে বাবা? সুপের চামচটা মুখ থেকে নামিয়ে ন্যাপকিন দিয়ে দুটো ঠোঁট মুছে নিলেন তিনি। তারপর আধ খাওয়া চুরুটটা মুখে দিয়ে আবার ধোঁয়া ছাড়লেন লম্বা করে। বললেন, ঠিক করলাম আত্মহত্যা করব। আত্মহত্যাই আমার একমাত্র প্রায়শ্চিত্ত। বোঝো, আমরা সে যুগে কতখানি জীবন দিয়ে ভালোবাসতুম ইংরেজি ভাষাকে। যাকগে, কিন্তু শেষ পর্যন্ত আত্মহত্যা করা হলো না। চমকে উঠেছে মিলি।
কিন্তু মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় নিজের মনেই নিঃশব্দে খেতে লাগলেন। ছোট মেয়ে রুবি আর চাপতে পারল না কৌতূহল, বললে, কেন বাবা, ধরা পড়ে গেলে বুঝি? চুরুটটা টানতে টানতে থেমে ধোঁয়া ছেড়ে বললেন, এই চুরুটি আমায় বাঁচিয়ে দিলে শেষ পর্যন্ত। লর্ড স্যালসবেরির কথাটা মনে পড়ল। কোনো চুরুটখোর আত্মহত্যা করেছে ইতিহাসে এমন ঘটনা তো পাওয়া যায় না। রায় সাহেব জেডি ব্যানার্জি এক স্লাইস রুটি ছুরি দিয়ে কাটতে লাগলেন। তারপর এলো ডানকান সাহেব, স্কচের বাচ্চা, জাঁদরের লোক, কিন্তু ইংরেজি ভুল। ধরলাম একদিন, অতি সাধারণ ভুল। সাহেবের হাতে অমন ভুল বড় একটা দেখা যায় না। তর্ক হল, এডিটর বলে ঠিক, অ্যাসিস্ট্যান্ট বলে ভুল। রায় সাহেব রুটি কামড়ালেন, তারপর বাঁ হাতের কাঁটা দিয়ে মাংস তুলে মুখে পুড়লেন। দিলাম চাকরি ছেড়ে। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় তখনও রায় সাহেব হননি। বললেন, এই সামান্য কারণে চাকরি ছেড়ে দিলেন? একে তুমি সামান্য বলছো মৃত্যুঞ্জয়? যেটা সত্যি সেটা ডানকান সাহেব জানুক, আর কারো জানবার দরকার নেই। সেই সামান্য কারণে রায় সাহেব জেডি ব্যানার্জি 700 টাকার চাকরি ছেড়ে, কলকাতা ছেড়ে, জটি লটি আর রুবিকে নিয়ে এখানে চলে এলেন মিলির বাড়িতে। নাই বা থাকল টাকা, 700 টাকা মাইনের চাকরি। মিলি আছে, মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় পাটনা সেক্রেটারিয়েটের সুপারিনটেন্ডেন্ট আছে। জটি লটি রুবির বিয়ে মিলিয়ে দেবে। তার ডিনার, কেক, পেস্ট্রি, চুরুট, চা, স্যুটের খরচ মিলিয়ে দেবে। এই সবই 14 বছর আগের ঘটনা। সেই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় আধশো অবস্থায় বাসি মুখে বেডটি খাওয়া, তারপর ড্রেসিং গাউনটা গায়ে চড়িয়ে চুরুট ধরানো, হোয়াটনট থেকে হোয়াইটম্যান নিয়ে পড়া, পায়জামা পরা পা দুটো হোয়াটনটের গায়ে লাগিয়ে দেওয়া, আর কাগজ পড়া, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পড়া, হাতের ফাউন্টেন পেন দিয়ে মার্জিনে দাগ দেওয়া, কোথাও ছাপার ভুল থাকলে তা দাগিয়ে দেওয়া। এই কাজই লাগে 2 ঘন্টা। এই সময় রায় সাহেবকে পৃথিবী ভুলে যেতে হয়। এই 2 ঘন্টা তিনি অখণ্ড মনোযোগ দিয়ে ছোট ছোট অক্ষরের সমুদ্রে ডুবে যান। তারপর পড়া, ভাবা, দাগ দেওয়া যখন শেষ হয়, তখন লেটার প্যাড নিয়ে লেখবার টেবিলে গিয়ে বসেন। চিঠি লিখতে বসেন। লম্বা শুদ্ধ ইংরেজি চিঠি, হোয়াইটম্যানের সম্পাদকের নামে। 20 বছর হোয়াইটম্যানের চাকরি করে এসেছেন, লেখার প্রুফ দেখেছেন। এ কাজে তিনি অভ্যস্ত, সিদ্ধহস্ত বলা চলে। সেই অভিজ্ঞ কলম নিয়ে লিখে চলেন। চিঠির আকারে জানিয়ে দেন সম্পাদককে কোথায় সেদিনকার কাগজের সম্পাদকীয়তে ছাপার ভুল, নয়তো ইংরেজির ত্রুটি, বিস্তারিত সমস্ত আলোচনা। মতবাদ নিয়ে, কাগজের পৃষ্ঠা সংখ্যা নিয়ে, বিজ্ঞাপন নিয়ে, কাগজের প্রচার নিয়ে। কাগজের একজন শুভাকাঙ্ক্ষীর মতো ডাক খরচা দিয়ে দিয়ে 14 বছর ধরে দিনের পর দিন এমন সমালোচনা মৌখিক নয়, লিখিত। এ যেমন বিস্ময়কর, তেমনি কৌতুকজনক। তারপর সেই চিঠি ডাকে দিয়ে আসা। যে এসে গেলে চলবে না, মহারাজকে নিজের রান্না ফেলে চিঠি ফেলে আসতে হবে। একমাত্র বিশ্বাসী লোক সেই। চিৎকার করে ডাকবেন, মহারাজ! রায় সাহেবের মেজাজি গলার আওয়াজে সমস্ত বাড়ির ঘরগুলো গমগম করে ওঠে। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় তখন অফিসে যাবেন। ঠাকুর চাকর সবাই ব্যস্ত, মিলিও ব্যস্ত স্বামীর তদারকে। হাতের কাছে গুছিয়ে দিতে হবে জামা, কাপড়, গেঞ্জি, রুমাল, চাবি, সমস্ত। সেই ব্যস্ত আবহাওয়ায় মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ডাকলেন, মহারাজ! মিলি বললে, মহারাজ নেই। কোথায় যায় অফিস যাবার সময়? মিলি বলে, বাবা পাঠিয়েছেন ডাকের চিঠি ফেলতে। রায় সাহেব জেডি ব্যানার্জি নিজে পাঠিয়েছেন, সুতরাং মহারাজের কোনো দোষ নেই। কিন্তু এখন তিনি অফিসে যাচ্ছেন, তিনি এ বাড়ির মনিব। তিনি অফিসে চলে যাবার পরই চিঠি ফেলতে পাঠালে হতো। কিছু বললেন না মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, কিন্তু যেন কেমন বিরক্ত হলেন। অন্তত স্বামীর মুখ দেখে মিলির তাই মনে হল। আরেক দিনের ঘটনা। রায় সাহেব জেডি ব্যানার্জি ড্রেসিং গাউন পরে বারান্দায় পায়চারি করছিলেন চুরুট মুখে, যেমন সচরাচর করে থাকেন। একটা চাকর এধার থেকে ওধারে যাচ্ছিল ঘর ঝাঁট দিতে।
ডাকলেন তাকে। এই শোন। চাকরটা সামনে এলো বেকুবের মতো। বললেন, গায়ে জামা দিস না কেন? মিলিকে ডেকে আনলেন। বললেন, তোদের এ কি সিস্টেম? চাকর বাকর উর্দি না পড়ুক খালি গায়ে থাকে কেন? একটা গেঞ্জি জোটে না? সেই সময় একদিন 1 জানুয়ারির তারিখে খবর বেরোল মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় রায়সাহেব হয়েছেন। শ্বশুর রায়সাহেবই ছিলেন, এবার জামাইও রায়সাহেব হলেন। বাড়ির গেটে আরেকটা ট্যাবলেট ঝোলাবার কথা, কিন্তু কেন জানি না মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় রাজি হলেন না। সেদিন সকালেও রায়সাহেব জেডি ব্যানার্জি কাগজের উপাধির তালিকাটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়লেন। দেখলেন কার কার প্রমোশন হল, নতুন কে কে জাতে উঠল। খাবার টেবিলে বসে বললেন, এ কিরকম হল মৃত্যুঞ্জয়? আমার সময় মনে আছে টেলিগ্রাম এসেছিল 150, আর চিঠি বোধ হয় 100-3। কয়েকটা কাগজে ফটো বেরিয়েছিল। চাকরিটা রেগে ছেড়ে না দিলে হয়তো রায়বাহাদুরও হয়ে যেতাম। কিন্তু তোমার বেলায় এ কিরকম হল মৃত্যুঞ্জয়? আজকালের লোকে গুণের কদর করতে কি ভুলে যাচ্ছে? মিলিকে বললেন, তোকে বলেছিল মিলি, তোদের এখানে একটা ভদ্রলোক নেই। দেখলি তো, মৃত্যুঞ্জয়কে একটা পার্টি পর্যন্ত কেউ দিলে না। আমার মনে আছে মেজর উইন্সফোর্থ। এসবই 14 বছর আগেকার ঘটনা। তারপর 14 বছরের প্রাত্যহিকতায় দৃশ্যপটের কতই না পরিবর্তন হয়ে গেল। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বরাবর কম কথার মানুষ ছিলেন, কথা কওয়া আরও কমিয়ে দিয়েছেন। শ্বশুর জামাই বাড়িতে বেড়াতে এসেই থাকে, কিন্তু এমন বরাবরের মতো বেয়াক্কেলে হয়ে যে থেকে যাবেন, এই কথা কে জানত? একে একে জটি লটি এবং শেষ পর্যন্ত রুবির বিয়েটাও দিলেন জামাই। প্রত্যেক বিয়েতেই মোটা রকমের খরচ করতে হল, নইলে পার্টনার সমাজে মান থাকে না। সকলেরই বিয়ে দিলেন জাঁকজমক করে। আর তাছাড়া টাকা খরচের প্রশ্নটাই তো বড় নয়, মেহনত কি কম? রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের কিছু দেনা করতে হল, মিলির গায়ের গয়না কিছু ভাঙতে হল, টাউনের বাইরে কিছু খোলা জমি কেনা ছিল মিলির নামে, সেটা সস্তা দরে ছেড়ে দিতে হল। উপরি উপরি 3টি মেয়ের বিয়ে দেওয়া সামান্য কথা নয়। তবু রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় অসাধ্যই সাধন করলেন। একটিমাত্র ছেলে ছোটবেলা থেকে দেরাদুনে পড়ত, সিনিয়র কেমব্রিজ পাশ করার পর কলেজে পড়ছে সেখানে, সুতরাং খরচ পাঠানোও বেড়েছে। এত কাণ্ড ঘটছে, এত দৃশ্যপট বদলাচ্ছে, কিন্তু রায়সাহেব জেডি ব্যানার্জি তার সেই উঁচু চূড়ো থেকে এক চুল নড়েননি। সংসারের দৈনন্দিন সচ্ছলতা অসচ্ছলতার কথা যেন তার জানবার কথা নয়। তিনি যে একজন ব্যয়বহুল গলগ্রহ, সে কথা ভাববার বা বোঝবার তার অবসর নেই। জামাইকে মেয়ে দিয়েছেন বলে শ্বশুরকে ভরণপোষণ করাও যেন জামাইয়ের অন্যতম কর্তব্য। আর তাছাড়া তিনি তো এই সংসারের একজন গর্বের ও গৌরবের পাত্র। রায়সাহেব জেডি ব্যানার্জি তিনি, চালচলনে বলনে নামধাম পরিচয়ে যে কোনো জামাই গৌরবান্বিত বোধ করবে। নিয়ে আসুক না মৃত্যুঞ্জয় 10টা নাইট 20টা রায়বাহাদুরকে এই বাড়িতে, দেখাই যাক না তারা মোহিত বিগলিত হয় কিনা রায়সাহেব জেডি ব্যানার্জির আদব কায়দায়, কেতা দুরস্ত ব্যবহারে, ঈর্ষান্বিত হয় কিনা মৃত্যুঞ্জয়ের শ্বশুর সৌভাগ্যে। বিলেতে তিনি যাননি সত্যি, কিন্তু অন্তত 200 লোক তার কাছে বিলেতে যাবার আগে আদব কায়দা শিখে নিতে এসেছে। কাঁটা চামচ থেকে শুরু করে ডিনার, ড্রয়িং রুম, বাথ, বো, স্যুট, হাই সোসাইটির সমস্ত রকম খুঁটিনাটি। তা সেদিন চা মুখে দিয়েই কাপ নামিয়ে নিলেন রায়সাহেব। মিলি, ছি ছি, তোদের টেস্ট দিনকে দিন কি যে হচ্ছে। মিলি কিছু উত্তর করল না। মিলি ভালো করেই জানে এ চা বাবা মুখে তুলবেন না, তবু চুপ করে রইল সে। একটু কম দাম, একটু ফ্লেভার কম, কিন্তু সব দিক ভেবেই তো চলা উচিত। উনি বলেছেন, এত দামি চাকরি না হলেই চলে না। তোমার বাবাকে তো পয়সা আর আয় করতে হয় না, যাকে করতে হয় সে বোঝে। কথাগুলো তো একেবারে মিথ্যেও নয়। মিলি দেখলে বাবা চা ছুঁলেন না, বললেন, এ নিশ্চয়ই মহারাজের ভুল হয়েছে, কিংবা ওকে ঠকিয়ে দিয়েছে। তুই একটা স্লিপ লিখে পাঠা, এক্ষুনি পাঠা, তুই প্রমাণ হয়ে যাক।
পয়সা দিয়ে কেন খাবো খারাপ জিনিস, বল। বাবাকে চিনত মিলি। শেষ পর্যন্ত লিখতে হলো স্লিপ লিখে মহারাজের হাতে দিতে যাচ্ছিল। রায়সাহেব জেডি ব্যানার্জি বললেন, আর ওই সঙ্গে আমার সেই চুরুটের কথাটা লিখে দে না। এই মাসে হঠাৎ ওই খারাপ চুরুটটা কেন যে আনালি? জানিস তো, আমি 40 বছর ধরে ওই এক ব্র্যান্ড খেয়ে আসছি। শেষ পর্যন্ত মহারাজকে দিয়ে ভালো চা আর চুরুটের ফরমাস দিতেই হল। কিন্তু বারবার কাল রাত্রের কথা মনে পড়তে লাগল মিলির। স্বামী শেষ পর্যন্ত অধৈর্য হয়ে বলেছিলেন, তোমার বাবা বিড়ি খেতে পারেন না? যার 1 পয়সার মুরুদ নেই তার আবার অত শখ কেন শুনি? রাত্রে শোবার ঘরের মধ্যে মিলিকে অনেক সহ্য করতে হয় বাবার জন্য। আজকাল রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের কি যে হয়েছে, বাড়িতে তিনি থাকেন কম। অফিসের আগে আর অফিসের পরে যতক্ষণ তার বাড়িতে থাকবার কথা, সেই সময়টা কাটে তার বাগানে। রাত্রে হারিকেন আর টর্চ নিয়ে চলে তার গাছের তদবির তদারক। কোনো বন্ধু এলে দেখা করেন বাগানে। মিলি সারাদিন সংসারের খুঁটিনাটি নিয়ে ব্যস্ত থাকে। আর ওদিকে রায়সাহেব জেডি ব্যানার্জি। যখন রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় অফিসে বেরিয়ে যান, তখন নেমে আসেন ওপর থেকে। চিৎকার শোনা যায় দূর থেকে, মহারাজ! অর্থাৎ আর একবার তার চা চাই। সেই তখন থেকে যতক্ষণ না রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় অফিস থেকে আসেন, ততক্ষণ ঘণ্টায় ঘণ্টায় তার চা চাই। আর সেই দামি চা। সংসার ভেসে যাক, কারু পেট ভরুক আর না ভরুক, রায়সাহেব জেডি ব্যানার্জির চুরুট চা চাই। তাছাড়া সকালবেলা চাই তার নিজস্ব একখানা হোয়াইটম্যান, লিখবার প্যাড, কলম, কালি আর স্ট্যাম্প। চাই নিজস্ব ব্র্যান্ড টুথপেস্ট, টুথব্রাশ, স্নো পাউডার আর মাসকাবারি হাত খরচ 20টি টাকা। প্রতি মাসের 1 তারিখে মিলি 2খানা 10 টাকার নোট বাবার হাতে দিয়ে আসে। মিলির সেদিন নজরে পড়ে। বিকেল থেকে বাবার সেদিন শুরু হয় উদ্যোগ আয়োজন। রায়সাহেব জেডি ব্যানার্জি আবার যেন তার পুরনো ফেলে আসা দিনগুলো ফিরে পান। আলমারি থেকে বেরোয় সেসব 14 বছরের পুরনো স্যুট। কোনোটার শরীরের সঙ্গে এখন ফিট করে না। জুতোর গোড়ালি থেকে প্যান্টটা 2 ইঞ্চি ওপরে উঠে পড়েছে। জায়গায় জায়গায় পোকায় এফোড় ওফোড় করে দিয়েছে। অ্যাশ কাঠের শৌখিন ছড়িটা বেরোয় ফেল্ট হ্যাট। মাথায় ঈষৎ বেঁকিয়ে বসিয়ে দেন। হাফসোল দিয়ে দিয়ে পেটেন্ট লেদারের সুজোড়ার সে গৌরব আজ অস্তমিত। তবু মাস্টার টেলারের তৈরি সেই পোশাকে হঠাৎ রায়সাহেবের দেহটা কেমন রিজু হয়ে ওঠে, যেমন হতো 14 বছর আগে সাহেবী হোটেলে ডিনার খেতে যাবার সময়। চুরুটটা দাঁতে কামড়ে যখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পড়েন, তখন আর ধরতে পারার কথা নয়। খাঁটি বনেদি চাল। হন নিঃস্ব, জামাইয়ের গলগ্রহ। 1 দিন 8 দিন নয়, 14 বছর ধরে। তবু চালচলন দেখে বোঝা যায় ইজ্জতদার মানুষ, খানদানি আদব কায়দার মানুষ। সম্ভ্রমে মাথা নিচু হয়ে আসতে বাধ্য। তারপর যেমন ভঙ্গিতে সে যুগে হোটেলে গিয়ে ঢুকতেন, তেমনি ভাবে গিয়ে ঢোকেন পাটলার বড় একটা হোটেলে। কলকাতার হোটেলের কাছে এ হয়তো কিছু নয়, কিন্তু রায়সাহেব জেডি ব্যানার্জি ভুলে যেতে চেষ্টা করেন যেটা পাটনার হোটেল। তার মানুষচক্ষে ভেসে ওঠে পামগ্রোভ, জাজওয়ালস আর স্যুট পরা স্ত্রী পুরুষের ভিড়। একটা চেয়ারে মধ্যেখানে বসেন, সকলের দৃষ্টির সামনে। তারপর যারা সেই অবস্থায় সেখানে ডিনার খেতে দেখেছে তাকে, তারা জানে পাকা বনেদিয়ানা কাকে বলে। তার সেই ন্যাপকিন নেওয়া থেকে শুরু করে নিখুঁত সব মুভমেন্ট লক্ষ্য করার মতো। অন্তত পাটনার ওই হোটেলে এর আগে আর অমন কাউকে অমনভাবে দেখা যায়নি ডিনার খেতে। কিন্তু মাত্র তো 20টি টাকা। প্রতি মাসের প্রথম সপ্তাহটাই শুধু চলে, আর বাকি সমস্তটা মাস আবার বসে থাকতে হয় পরের মাসের 1 তারিখটির দিকে চেয়ে। কারণ খাওয়াই কি শুধু, বকশিস দিতেও যে মোটা টাকা বেরিয়ে যায়, আর ওটা না দিলে তো খাতিরও থাকে না। একবার মেয়েকে বলেছিলেন, মিলি, আমার স্যুটগুলো তো সব গেছে, আর অন্তত হাফ ডজন না করালে তো আর চলছে না। তোর কি ভুলো মন, 3 মাস থেকে তো কেবল করাবি বলছিস। রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের সেটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেবার মাস। সে মাসে হয় না,
সুতরাং মিলি চুপ করে থাকে। পরের মাসে ছেলের পরীক্ষার ফিস দিতে হলো অনেক টাকা। তারপরের মাসে মিলির বিয়ের মাস, জামাই একটা নেকলেস কিনে দিল স্ত্রীকে। তারপরের মাসেও একটা না একটা কি খরচ হয়ে গেল। সুতরাং রায়সাহেব জেডি ব্যানার্জির সামান্য হাফ ডজন স্যুট, তাও হয়ে উঠল না বহুদিন। ড্রেসিং গাউনটা ছিঁড়ে যেতে বসেছে, ওই একখানে এখন সম্বল। কোন দিন পিঠের দিকটায় টান পড়লেই ফ্যাঁস করে ছিঁড়ে যাবে। তবু সকালবেলা ওইটে পরেই হোয়াটনটের উপর থেকে হোয়াইটম্যান খানা নিয়ে চায়ে চুমুক দিতে দিতে কাগজ পড়তে থাকেন। সেটা ছোট চা, তারপর বড় চা হবে 8টা থেকে 9টার মধ্যে। আগে কিছু পেস্ট্রি বা বিস্কুট বা টোস্ট থাকত সঙ্গে, আজকাল আবার পরোটায় নেমেছে। তবু সেই পরোটাই ছুরি কাঁটা দিয়ে চিবোতে চিবোতে চা খাওয়া। আজকাল রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় এই বড় চাতে থাকেন না, তিনি তখন থাকেন বাগানে। রায়সাহেব জেডি ব্যানার্জি একাই গল্প করে যান তখন। জানিস মিলি, এবারকার শীতে লন্ডনের মেফেয়ারে 14 ইঞ্চি বরফ পড়েছিল। মিলি একমাত্র নীরব শ্রোতা, শুধু বললে, তাই নাকি বাবা? রায়সাহেব জেডি ব্যানার্জি বললেন, এতেই তুই অবাক হচ্ছিস? কিন্তু যেবার বার্লিনে কলের জল জমে বরফ হয়ে গিয়েছিল 1920-তে, 343 জন লোকের নাক যে একেবারে খসে গিয়েছিল। চুরুটের ধোঁয়া ছাড়তে ছাড়তে রায়সাহেব জেডি ব্যানার্জি লন্ডন, বার্লিন আর নিউ ইয়র্কের গল্প করেন। তারপর একসময় দেখেন মিলি কখন অজান্তে উঠে চলে গেছে। তখন আস্তে আস্তে ওপরে উঠে যান। ওপরে উঠে গিয়ে লেখবার টেবিলে চিঠি নিয়ে বসেন। চিঠির তাড়া। ম্যানচেস্টার থেকে মিস্টার ক্রফোর্ড চিঠির জবাব দিয়েছেন। ফ্লিট স্ট্রিট থেকে জবাব এসেছে কোন এক কাগজের মালিক লর্ড ফেয়ারওয়েদারের। চিঠির জবাব পড়া এবং জবাবের জবাব লেখার মধ্যে হঠাৎ দেশলাইয়ের কাঠি ফুরিয়ে গেল। চিৎকার করে ডাকলেন, মহারাজ! মহারাজ এলো না, সাড়াও দিল না। কি হলো সব? কিচ্ছু বুঝতে পারলেন না রায়সাহেব জেডি ব্যানার্জি, অথচ চুরুট নিভে গেছে। আবার ডাকেন, মহারাজ! এবার মহারাজ এলো। রায়সাহেব জেডি ব্যানার্জি বললেন, একটা দেশলাই আনো তো মহারাজ। কিন্তু সোজা হুকুম তামিল না করে মহারাজ বললে, জামাইবাবু এখন অফিসে যাচ্ছেন, তিনি অফিসে বেরিয়ে গেলে দেশলাই কিনে আনব। সাহেবী মেজাজ হঠাৎ যেন গরম হয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু চুরুটখোরেরা সহজে রাগে না বলেই তিনি কিছু না বলে চুপ করে রইলেন। কিন্তু খাবারের টেবিলে রিপোর্ট না করে পারলেন না। বললেন, আদর দিয়ে দিয়ে তুই চাকরদের একেবারে মাথায় তুলে ছেড়েছিস মিলি। কি বুদ্ধি দেখ, আমার চুরুটটা তখন নিভে গেছে। আমার দেশলাইয়ের চেয়ে জামাইবাবুর অফিসে যাওয়াটাই বড় হলো। এখন ঠিক এই সময় এক 1 জানুয়ারির সকালবেলায় কাগজ পড়তে পড়তে রায়সাহেব জেডি ব্যানার্জি থমকে গেলেন। রায়সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় প্রমোশন পেয়ে রায়বাহাদুর হয়েছেন। সেই অবস্থাতেই নেমে এলেন। সেই ড্রেসিং গাউন, বাঁ হাতে চায়ের কাপ, আঙুলের ফাঁকের চুরুট। মিলি, মিলি! মিলি রান্নাঘরের সামনে দাঁড়িয়েছিল। রায়সাহেব জেডি ব্যানার্জি বললেন, মৃত্যুঞ্জয় কোথায় রে? মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বাগানে ছিলেন, যথারীতি চা খেয়েই বাগানে গিয়েছেন। রায়সাহেব জেডি ব্যানার্জি হাত বাড়িয়ে দিলেন, কংগ্রেচুলেশনস। ভিড় হয়ে গেল সকাল থেকেই, লোকের আসা যাওয়া। স্যার জীবনপ্রসাদ এলেন বুই খাকিয়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রণধীর চৌহান সাহেব, হরসিংপুরের জমিদার জনকবাবুরা, বিলেত ফেরত মুন্সেফ রঘুবীর প্রসাদ, ইম্পেরিয়াল ব্যাংকের ম্যানেজার বাবুল মিত্তির MA। দুপুর 12টা নাগাদ 2-3খানা টেলিগ্রামও এসে গেল। তারপর বিকেলবেলা আরেক দফা। চা, হাসি, কথা, নমস্তের ধাক্কা একদিনেই শেষ হল না, 2-3 দিন ধরেই চলল। ডাকে চিঠি আসতে লাগল। জটি, লটি, রুবিরা আর তাদের বরেরা লিখেছে, দেরাদুন থেকে ছেলে লিখেছে, চেতলা থেকে মাসিমারা, দিল্লি থেকে লিখেছে পরেশবাবুর স্ত্রী, ভাগলপুর থেকে মামাবাবু লিখেছেন, বেরিলি থেকে জাটতুতু ভাই লিখেছে, অনেক অনেক চিঠি। সকলকে উত্তর দিতে দিতে মিলি বিব্রত হয়ে পড়ল। প্রথমে রায়সাহেব জেডি ব্যানার্জি সত্যি খবরটা দেখে প্রীতই হয়েছিলেন, কিন্তু এই বাড়াবাড়ি তার ভালো লাগল না।
ডানকান সাহেব তো কথাই দিয়েছিলেন, ওখানে চাকরিতে থাকলে এতদিনে রায়বাহাদুরিটা পেতে অন্তত দেরি হতো না। তা এত বড় রায়বাহাদুরের তালিকা তো আর কখনো বেরোয়নি। এমন বছর বছর গাদা গাদা রায়বাহাদুর যদি বেরোতে থাকে, তাহলে কাকে ছেড়ে কাকে দেখবেন? কিন্তু এতেও বোধহয় বিচলিত হবার মতো কিছু ছিল না। সবই চাপা পড়ে যেত একদিন। কিন্তু শেষ পর্যন্ত সেক্রেটারিয়েটের অফিসাররা একটা বিরাট পার্টি দেবার বন্দোবস্ত করে বসল রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়কে। হাসি পেল রায়সাহেব জেডি ব্যানার্জির। এমন হাস্যকর ব্যাপার শুধু পাটনা বলেই সম্ভব বুঝি। তা হোক, পৃথিবী কারো হাসি ঠাট্টা সুখ দুঃখের ভালো লাগা না লাগার তোয়াক্কা করে না। দিনক্ষণ স্থির হয়ে গেছে, আগামী রবিবার। হাতে আর মাত্র 4 দিন। ছাপানো কার্ড বিলি হল সকলের নামে। পাটনার রথী মহারথীরা কেউ বাদ পড়লেন না। রায়সাহেব জেডি ব্যানার্জির নামেও আলাদা চিঠি এলো একটা। রবিবার পার্টি, আর শনিবার দুপুর পর্যন্ত কেউ জানত না। শনিবার সন্ধ্যাবেলা মিলিকে বললেন, আমি তো থাকতে পারছি না মিলি, আমাকে যে কলকাতায় যেতে হচ্ছে। কেন বাবা হঠাৎ? মিলির চমকে উঠবারই তো কথা। রায়বাহাদুর মৃত্যুঞ্জয় কম চমকে উঠলেন না, বললেন, কেন? রায়সাহেব জেডি ব্যানার্জি বললেন, তোমার পার্টিতে থাকতে পারবো না মৃত্যুঞ্জয়, কিছু মনে করো না। ডানকান সাহেব জরুরি চিঠি লিখেছে গিয়ে দেখা করার জন্যে। এতদিন পরে বোধহয় ভুল ওরা বুঝতে পেরেছে। তোমাকে কি আবার ওরা চাকরি দেবে নাকি বাবা? কে জানে। কবে যাবে? কালই সকালে। জরুরি চিঠি লিখেছে, দেরি করা উচিত নয়। তা তো বটেই, রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বললেন। গুছিয়ে দিলে মিলি। রাত পোহালেই সকাল, সময় বড় কম। রায়সাহেব জেডি ব্যানার্জি চলে যাবেন পাটনা ছেড়ে। চাকরি পেলে আর ফিরবেন না। আর একটা দিন পরে গেলেই তো ভালো হতো, কিন্তু উপায় নেই। নইলে জামাইয়ের সম্মানে যে পার্টি দেয়া হচ্ছে, তাতেই কিনা তিনি থাকতে পারবেন না। যত কিছু জিনিসপত্র নিজের বলতে ছিল রায়সাহেব জেডি ব্যানার্জির, সব গুছিয়ে বাঁধাছাদা হল। মিলি স্লিপ পাঠিয়ে 2 কেস চুরুটো আনালো। সকালবেলা উঠেই মিলি এসেছে বাবার ঘরে। হঠাৎ রায়সাহেব জেডি ব্যানার্জি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। 14 বছর আগে যেদিন তিনি এই বাড়িতে এসেছিলেন, সেদিন যেন এমনি করে মিলি কাছে এসেছিল, এমনি করে তার তদারক করত। মিলি এরই মধ্যে 1 ডজন রেডিমেড শার্ট আনিয়েছে 1 ডজন টাই, রুমাল 6টা, 1 টিন বিস্কুট, রাস্তার খাবার। আজকেই সন্ধ্যাবেলা রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের পার্টি, শহরের সমস্ত গণ্যমান্য লোকের নেমন্তন্ন। কথাটা মনে পড়তেই রায়সাহেব জেডি ব্যানার্জি লম্বা চুরুটের ধোঁয়া ছাড়লেন। মিলি শেষ সময় বলল, বাবা, হপ্তায় হপ্তায় একটা করে চিঠি বরাবর দিয়ে যেও। তুমি চলে গেলে বাড়িও একেবারে ফাঁকা হয়ে গেল। রায়সাহেব অন্যমনস্ক হয়ে বললেন, দেখ মিলি, জানিস, রায়বাহাদুরও আমিও হতুম, সব বন্দোবস্ত ঠিক, এমন সময় ডানকান সাহেব এসে গোলমাল করে দিলে। কি কথার উত্তরে কি কথা শুনে মিলি যেন অবাক হয়ে গেল। বললে, তা হোক গে বাবা, সেই ডানকান সাহেবই তো ডেকেছে, সেই ডানকান সাহেবই তো আবার তোমায় চাকরি দিচ্ছে। লোকটা ভালোই বলতে হবে। একটা খামের মধ্যে কিছু টাকা দিয়ে বাবার জামার বুক পকেটে রেখে বললে, এই পকেটে 200 টাকা রেখে দিলাম বাবা, মনে যেন থাকে। আজ আর রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় নয়, যেন রায়সাহেব জেডি ব্যানার্জির হুকুম তামিল করতেই ছুটেছে চাকর বাকরেরা। ট্রেন ছাড়ল। মিলির চোখ দুটো করুণ হয়ে উঠেছিল। রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় হাত উঁচু করলেন। হাতের চুরুটটা দাঁতে চেপে রায়সাহেব জেডি ব্যানার্জিও হাত উঁচু করে আঙুল নাড়তে লাগলেন। ইঞ্জিনের ধোঁয়ার সঙ্গে তারও একটা স্বস্তির সুদীর্ঘশ্বাস পড়ল। পাটনায় থাকলে রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের পার্টিতে তাকে যেতেই তো হতো। 7 দিন পরে মিলি তখন চায়ের আয়োজন করছে। বাইরে থেকে হঠাৎ চিৎকার এলো, মহারাজ! মিলি বেরিয়ে এসে দেখলে ট্যাক্সি থেকে নামছেন বাবা। মিলিকে দেখে বললেন, এই ট্যাক্সি ভাড়াটা দিয়ে দে তো মিলি। ঘরে ঢুকে বললেন, রাজি হলাম না বুঝলি। ডানকান সাহেব বললে
700 টাকা দেব, করো তুমি চাকরি আবার। আমি বললাম, চাকরি আমি করব না সাহেব। তখন বললে, 1000 টাকা দিচ্ছি। তখন আমিও বললাম, 2000 টাকা দিলেও করব না। তারপর আর কি, চলে এলাম। চাকরি করব কোন দুঃখে বল? তোরা থাকতে বুড়ো বাপ চাকরি করবে, এটা কি ভালো দেখায়? লোকেই বা কি বলবে? অফিস থেকে এসে রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় শুনলেন শ্বশুরের 1000 টাকা মাইনের চাকরি না নেওয়ার কাহিনী। রায় সাহেব জেডি ব্যানার্জি প্রশ্ন করলেন, ভালো করিনি? তুমি কি বলো মৃত্যুঞ্জয়? রায়বাহাদুর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ও মিলির মতো কোনো মতামত দিলেন না, চুপ করে রইলেন। রায় সাহেব নিজের মনেই বলতে লাগলেন, 1000 হোক, ব্যাটারা তো আমাদের মতো নয়, গুণের কদর বোঝে, খাঁটি স্কচের বাচ্চা। বললে, রায় সাহেব, তোমাকে আমি রায়বাহাদুর করিয়ে দেব, তুমি এসো আমার এখানে। তোমার মতো লোক রায়বাহাদুর হয়নি, এটা খুব লজ্জার কথা। কিন্তু হঠাৎ কথা বলতে বলতে রায় সাহেব জেডি ব্যানার্জির নজরে পড়ল, কেউ শুনছে না, না মৃত্যুঞ্জয় না মিলি। তারা কখন টেবিল থেকে উঠে গেছে তিনি টের পাননি। তিনি একলা। তারপর একলা সিঁড়ি দিয়ে ওপরে নিজের ঘরে উঠতে উঠতে হঠাৎ তার মনে হল, এই বাড়ির সিঁড়িগুলো আজ যেন বড় উঁচু ঠেকছে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা নীল নেশা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।